আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ক্যান্সার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল মান্নান। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় ক্যান্সার কি, রমজান মাসে একজন ক্যান্সার রোগীর করণীয় এবং বর্জনীয় কি কি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের একজন প্রথিতযশা ক্যান্সার বিশেষজ্ঞ, বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা অগ্রযাত্রায় যার অবদান অনস্বীকার্য এবং যারা ক্যান্সার চিকিৎসায় অনবদ্য অবদান রেখে চলেছেন তাদের মধ্যে অন্যতম। এছাড়া মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে দীর্ঘদিন যাবৎ অধ্যাপনা করে আসছেন, পাশাপাশি আসেনিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে চেম্বার করছেন আমাদের সবার প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক ডাক্তার রওশনা ম্যাম। ম্যাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ ম্যাম। আসলে আমরা দেখেছি যে পৃথিবীতে যতগুলো দুরারোগ্য ব্যাধি আছে তার মধ্যে ক্যান্সার একটা অন্যতম, এবং ক্যান্সারকে বলা হয় যে কাইন্ড অফ ডেথ সেন্টেন্স। তো ম্যাম, যদি ক্যান্সার শব্দটাকে বা ক্যান্সার ডিজিজটাকে একটু যদি আপনারা দর্শকদের সহজ করে বোঝার উদ্দেশ্যে যদি একটু বলতেন। ক্যান্সার মানে একটা কোষের অনিয়ন্ত্রিত গ্রোথ, মানে যখন তার বাউন্ডারি ছাড়া সেই গ্রোথটা আরও বেশি হয়, তখন তাকে ক্যান্সার বলে। কারণ আমাদের দেহের যে কোষগুলো তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু নির্দিষ্ট মাত্রায়, সেই মাত্রাটা যখন ছাড়িয়ে দেয় তখনই অতিরিক্ত কোষের সৃষ্টি হয় এবং সেখান থেকে একটা টিউমারাস কন্ডিশন তৈরি হয়, সেটাকেই ক্যান্সার বলে। তবে টিউমার বা অতিরিক্ত কোষের গঠন হলেই আমরা তাকে ক্যান্সার বলবো না। যেই টিউমার যেটা মাস লিশনের মতো, সে যার ক্ষমতা আছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় সে যেতে পারে, রক্তনালী বা রসিকাগ্রন্থির সাহায্যে আরেক জায়গায় পৌঁছে যায়, এই ক্ষমতা যাদের আছে তাদেরকে ম্যালিগন্যান্ট টিউমার বলে অথবা ক্যান্সার বলে। জি জি, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমাদের দেশে যে একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে যত ধরনের ডেথ কেস আছে তার মধ্যে প্রায় 12% ডেথ কেসই হচ্ছে ক্যান্সার রিলেটেড, ক্যান্সারের কারণে। এছাড়া ম্যাম দেখেন অনেক রোগী আপনার বিভিন্ন রিমোট এরিয়াতে আছে যারা হয়তো বিভিন্ন ধরনের ক্যান্সারের সিমটম নিয়ে মারা যাচ্ছে বা ক্যান্সারের সিমটম আছে, বাট তারা হয়তো বা ডায়াগনোসিস হচ্ছে না বা ডক্টরের শরণাপন্ন হচ্ছে না। এক্ষেত্রে ম্যাম আপনি কী ধরনের সিমটম বা উপসর্গ দেখা দিলে আসলে সেই সমস্ত রোগীদেরকে ডাক্তারের কাছে আসার পরামর্শ দিবেন? আচ্ছা, সেক্ষেত্রে যেহেতু লাং ক্যান্সারের হারটি সবচেয়ে বেশি, সেখানে বলা যায় যে যদি তার খুসখুসে কাশি বা কাশির সাথে যদি রক্ত যায় এবং তার সাথে যদি তার জ্বর থাকে এবং ওজন কমে যায়, এইসব লক্ষণগুলো থাকে। তাছাড়া দেহের যদি যে কোনো জায়গায় চাকা বা পিণ্ড দেখা যায়, আর অথবা কোনো ক্রনিক আলসার সারছে না, দীর্ঘদিন আলসারটা আছে, এবং কোনো যদি দেখা যায় যে তার কণ্ঠস্বরটা বসে গেছে, আগে যে স্বাভাবিক কণ্ঠস্বর ছিল এখন তার কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে গেছে, অথবা তার যদি কোনো রক্তক্ষরণ হয় অস্বাভাবিক বায়ুপথে অথবা তার প্রসবের পথে, যদি তার রক্তক্ষরণ হয় অস্বাভাবিক রক্তক্ষরণ সেক্ষেত্রে, এবং ব্রেস্টের বেলা দেখা যায় যে ব্রেস্টে যদি কোনো চাকা বা পিণ্ড দেখা যায় অথবা ব্রেস্টে কোনো চেঞ্জ আসে, যে দেখা স্কিনটা চেঞ্জ হয়ে গেছে বা স্কিনে কোনো আলসার দেখা গেছে, নিপলে কোনো আলসার বা নিপল থেকে কোনো রক্ত যাচ্ছে বা সেরোসেন্ডুলাস রক্ত মিশ্রিত সাদা পানির মতো বের হচ্ছে, এইসব লক্ষণগুলো অবশ্যই অবহেলা করা উচিত না। তার সাথে যদি কোনো আঁচিল বা তিলে সুস্পষ্ট পরিবর্তন দেখা যায়, এবং সেক্ষেত্রেও এটা অবশ্য ইভ্যালুয়েশন করা দরকার। এইগুলো সাধারণভাবে আমরা বলতে পারি যে ক্যান্সারের লক্ষণ এগুলা, এবং সবসময় যে ক্যান্সার তা না, অন্য রোগও হতে পারে, কিন্তু তখন ইভ্যালুয়েশনটা জরুরি। আপনি যে সিমটমগুলো বললেন বা উপসর্গগুলো, এগুলো দেখলে আসলে একজন বিশেষজ্ঞ ডক্টরের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। ম্যাম, তো আপনার আসলে ক্যান্সার ডায়াগনোসিসটা বাংলাদেশে আসলে কত পার্সেন্ট ডায়াগনোসিস করার সুযোগ আছে, বা কতটুকু ডায়াগনোসিস হয়, বা কি কি ওয়েতে আসলে ক্যান্সারের ডায়াগনোসিস করে? যখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসেন, তুমি ওনার সাইটটা দেখে নির্ধারণ করেন যে কীভাবে ওনার কাছ থেকে টিস্যুটা নেওয়া যায়। সেক্ষেত্রে আমাদের বলা যায় যে কিছু টেস্ট আছে, যেমন হচ্ছে আমাদের আমরা আল্ট্রাসোনোগ্রাম করে লোকেশনটা নিতে পারি। আল্ট্রাসোনোগ্রাম করার পরে তারপর সেখানে আমরা হয়তো অ্যাপ্রোচেবল হলে সেখান থেকে আমরা এফএনএসি বা কোর বায়োপসি নিতে পারি, যদি সেটা আল্ট্রাসোনোগ্রাম গাইড হতে পারে অথবা সিটি গাইডেড হতে পারে।
জায়গা ভেদে। যদি লাংয়ের ভিতর থাকে বা একটু ইন্টারনাল অর্গানে থাকে তখন আমাদের সিটি গাইডেড নিতে হবে। এক্সটেরিয়রে থাকলে আমরা স্বাভাবিকভাবেই হাতে অ্যাপ্রোচেবল হলে পেয়ে যাব। আর আরেকটু ভিতরে যেমন লিভার বা একটু আপার স্কিনের কাছাকাছি থাকে সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম গাইডেডও করা যায়। এইভাবে তার আমরা মানে প্রাথমিক নির্ণয়টা করার পরে যে প্রাথমিক যে টেস্টগুলো করে আমরা লোকেশনটা জানবো, হয় এক্স-রে, আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান। তারপরে আমরা হলো সেখান থেকে টিস্যু নেওয়ার জন্য আমরা হয় এফএনএসসি কোর বায়োপসি অথবা আমরা সিটি গাইডেড বা আলট্রাসোনোগ্রাম গাইডেড কোর বায়োপসি নেব। অথবা কোনো আলসার যদি অ্যাপ্রোচেবল থাকে ওরাল কেভিটিতে তাহলে আমরা পাঞ্চ বায়োপসি নিতে পারি। যদি জরার মুখে হয় সেক্ষেত্রে আমরা পাঞ্চ বায়োপসি নিয়ে এটা করতে পারি। ধন্যবাদ। আসলে বিভিন্ন ধরনের ক্যান্সারই তো হইতে পারে। কি কি ধরনের ক্যান্সার বাংলাদেশের পার্সপেক্টিভে কোন ধরনের ক্যান্সার আসলে বেশি হয় বা কোন ধরনের প্রিভ্যালেন্সটা বেশি আসলে? আচ্ছা, মেল ফিমেল সব ক্ষেত্রেই লাং ক্যান্সারটা 1 নম্বরে আছে। তাছাড়া আমাদের বাংলাদেশের যে ডাটা হসপিটাল বেসড ক্যান্সার রেজিস্ট্রির একটা ডাটা আছে ক্যান্সার ইনস্টিটিউটে, সেখানে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারটা 2nd পজিশনে আছে এবং তারপরে হলো সার্ভাইকাল ক্যান্সার। একটু মানে কয়েক বছর একটু আগে ছিল সার্ভাইকাল, তারপরে ব্রেস্ট, এখন আবার ব্রেস্টটা 1 নম্বরে আছে, তারপর সার্ভাইকাল আছে সার্ভাইকাল ক্যান্সারে। তাছাড়াও তো স্টমাক ক্যান্সার আছে, জিআইটির ক্যান্সার, কোলন ক্যান্সার, স্টমাকের ক্যান্সার যেটা সেটা, তারপরে যে জ্বরের মুখের ক্যান্সারের সাথে সাথে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এগুলোও আছে। ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার, এই ধরনের সব ধরনের ক্যান্সারই মানে যেহেতু জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট একটা জাতীয় প্রতিষ্ঠান, সেখানে অ্যাকচুয়ালি সব ধরনের রোগী পাওয়া যায়, সব ধরনের ক্যান্সার রোগী আছে। তার মধ্যে বেশি যেটা সেটা তো বললাম লাং, ব্রেস্ট আর সার্ভিক্সাল ক্যান্সার। আরেকটা স্ট্যাটিস্টিক্স ম্যাম যেটা দেখলাম গ্লোবোক্যান শেয়ার করেছে 2020 সালে, যেটা পুরো ওয়ার্ল্ডে অস্ট্রেলিয়াতে সবচেয়ে এই ক্যান্সারের প্রিভ্যালেন্সটা বেশি। আবার অন্যদিকে যদি বলি কম সবচেয়ে হচ্ছে সৌদি আরবে বা সুদান বা ইয়েমেন, এগুলোতে ক্যান্সারের প্রিভ্যালেন্সটা কম। ইভেন বাংলাদেশেও কম রেট যে সমস্ত দেশগুলো, তার মধ্যে বাংলাদেশও একটা। তো আসলে কি কারণে ক্যান্সারটা হইতে পারে বা এটার কারণটা কি আসলে ক্যান্সার? ছেলে ক্যান্সারটা আসলে অনেক কারণ, তার কিছু হচ্ছে মানে তার পার্সোনাল কিছু কারণ আছে। যেমন তার ধূমপান, মদ্যপান, ধূমপান মানে তামাক, জর্দা, সাদা পাতা, গুল, এগুলো সব কিছু এর ভিতরে ইনক্লুডেড। তাছাড়া স্মোকিংটাও ইনক্লুডেড। কিছু স্মোকের টোবাকো, কিছু স্মোকলেস টোবাকো। এটা হলে প্রায় 90% কারণ এটার জন্য হয়। হ্যাঁ, একদম মানে মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব ক্যান্সারের জন্যই এটা দায়ী। তাছাড়া আমাদের লাইফস্টাইলের কিছু যে আছে, যেমন তার ফুড হ্যাবিট, যদি সে মানে খাবারটা মানে ফাইবার কন্টেন্টিং ফুড কম খায়, তাদের জিআইটি ক্যান্সারগুলো বেশি হয়। আর ওবেসিটির জন্য, ওবেসিটি যে ফাস্টফুড খাওয়ার জন্য বড় রেজাল্ট হবে ওবেসিটি, অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করলে ওবেসিটি, সেখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো ক্যান্সারই এখানে চলে আসে। হ্যাঁ, বিশেষ করে মেয়েদের বেলা তো ব্রেস্ট ক্যান্সার আছে, তারপরে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, এই জিনিসগুলো চলে আসে। আর তাছাড়া আছে কিছু কারণ, এগুলো তো আমাদের লাইফস্টাইল আর পার্সোনাল কিছু কারণ বললাম। আর তাছাড়া কিন্তু বংশগত কিছু কারণ আছে, এনভায়রনমেন্টালও কিছু কারণ আছে, যে আমরা যে এতে থাকি, যে আমাদের হয়তো ইনটেক হয় বা রেসপিরেটরি সিস্টেমে ইরিটেশন হয়, ধুলাবালি যায়, আমাদের যে মানে স্বাস্থ্যকর পরিবেশ যদি না থাকে, তার যদি এয়ারটা পিওর না হয়, সেক্ষেত্রেও তো অনেক কিছু হতে পারে। অবস্ট্রাকটিভ লাং এয়ারওয়ে ডিজিজ থেকেই আবার হয়তো কনভার্ট করে। আচ্ছা, কিছু দেখা যায় যে তার বংশগত কারণে, বংশগত কারণের ভিতরে আপনার ব্রেস্ট ক্যান্সার আছে, তারপরে কিছু ওভারিয়ান ক্যান্সার, মানে ওভারিয়ান ক্যান্সার আছে, আর হলো কোলন ক্যান্সার। যেন তার ফ্যামিলি যদি অ্যাডেনোভাইরাস পলিপোসিস কোলাই থাকে, অথবা ফ্যামিলি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট ব্রেস্ট ক্যান্সারের বেলাও, কোলন ক্যান্সারের বেলাও, যে সেখানে হয়তো জিন মিউটেশন থাকে। যেমন ব্রেস্টের বেলায় BRCA1, BRCA2 জিন মিউটেশনের জন্য হয়। কিছু স্পোরেডিক কারণে যে হয় না তাও না, মানে ওয়ান অফ দ্য কজ এটা হয়।
বাচ্চার কোলন ক্যান্সারের কারণে। তাহলে ম্যাম আপনি বলছেন যে এই জেনেটিক কারণে, বংশগত কারণে, তাহলে ম্যাম কিছু একটা পোর্শন যে ফ্যামিলিতে ক্যান্সার প্রিভ্যালেন্স আছে, দেখা যায় যে তার বাবার হয়েছে, মায়ের হয়েছে, এই ক্ষেত্রে কি কোন বয়সের পর থেকে আসলে টেস্ট বা এগুলোর সাথে ফলো আপে থাকা উচিত? যে এই বয়সের পরে যে বয়সে তার আক্রান্ত হয়েছে তার থেকে 10 বছর আগে থেকে তাকে স্ক্রিনিং করতে হবে। মানে সুস্থ অবস্থায় যখন আমরা ক্যান্সার আছে নাকি ডিটেক্ট করতে চাই, তাকে স্ক্রিনিং টেস্ট হবে। সেই স্ক্রিনিং টেস্টটা ওই পারিবারিক ইতিহাস যাদের আছে তারা, কারো যদি 40 বছর বয়সে তার ওটা আক্রান্ত হয়ে থাকে, তাহলে তার ডিসেন্ডেন্ট তারা হলো 30 বছর থেকে তার রোগটা সার্চ করার জন্য স্ক্রিনিং করবেন এবং কেয়ারফুল থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। তো এমনি তো এক সময় আসলে ক্যান্সারের এইভাবে অনেক মানুষের মধ্যে সচেতনতাও কম ছিল। আমরা জানি যে বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সারের সচেতনতামূলকভাবে সারা বিশ্বে এটা পালিত হয়ে আসে। এই বছরও একটা পালন হয়েছিল। তো এই বছরে যে ট্যাগলাইন ছিল ইউনাইটেড বাই ইউনিক। তো এরকম ম্যাম আসলে বাংলাদেশের কোন কোন জায়গায় ক্যান্সার চিকিৎসার সুযোগ আছে? এটা কি শহর কেন্দ্রিক নাকি আসলে লোকাল যারা সিটির রাজধানীর বাইরে আছে এখানে কি সুযোগ আছে কিনা? অবশ্যই আছে। আমাদের বাংলাদেশে যে পুরাতন মেডিকেল কলেজ, 8টা মেডিকেল কলেজে ওখানে রেডিওথেরাপি বিভাগ আছে। আসলে এটা অনেকে বুঝে না যে রেডিওথেরাপি বিভাগটা কি। ওখানে অনকোলজি বিভাগ থাকলে হয়তো মানুষজন বুঝতো, কিন্তু তারাই কিন্তু ওখানে যারা পোস্টেড থাকে তারা কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ। তারা এই ক্যান্সারের তার প্রাথমিক থেকে শুরু করে তার ক্যান্সারের ট্রিটমেন্টও তারা দিতে পারবে, অন্তত গাইডলাইন দিতে পারবে, যে ফ্যাসিলিটি ওনার আছে সেগুলো দিতে পারবে। আর যেটা নাই, যেমন কেমোথেরাপি দিতে পারবে, কিন্তু রেডিওথেরাপির মেশিন যেখানে নাই সেখানে তো পারবে না। হ্যাঁ, সেটা যেখানে যেখানে আছে সেখানে পারবে। তো এই সরকারি পর্যায়ে যে একদম নাই তা না, সরকারি পর্যায়ে এই অল্প পরিসরে আছে, যেটা এখন চলতেছে। প্রতি বিভাগে 8টা করে সেন্টার হবে, ক্যান্সার সেন্টার। সেখানে অবশ্য একটা বেনিফিটেড হবে সবাই। আর তাছাড়া কিন্তু প্রাইভেটেও আছে। প্রাইভেটের ভিতরে আমাদের ঢাকা কেন্দ্রিক একটু বেশি, কিন্তু ঢাকার বাইরেও আছে, যেমন আমাদের সিলেটে আছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, ওখানে আছে। তারপরে আমাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, সেখানেও আছে। এবং খুব ভালোভাবেই এখানে সেট আপটা আছে, বগুড়াতে আছে। হ্যাঁ, এগুলো মানে প্রাইভেট সেন্টারগুলো এখানে আছে। আর সরকারি সেন্টারগুলো যেখানে মেশিন আছে সেগুলো সেন্টার খুবই কম, এবং যেখানে থাকলেও মেশিনটা হয়তো অ্যাক্টিভ না, সচল না, সেরকম অবস্থান আছে। তবে ঢাকাতে মানে সুযোগটা বেশি। তুমি আসলে এই আমরা জানি যে আমাদের দেশ ইকোনমিক্যালি ডেভেলপিং কান্ট্রি। তো আসলে আমাদের একটা বড় পোর্শন অফ পিপল যারা আসলে একটা দারিদ্রতার সীমার নিচে বাস করে বা দারিদ্র, এই ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসা আমরা জানি অনেক কস্টলি। তো আসলে এই খরচের বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন আমরা দর্শকদের জন্য। অবশ্যই খরচের ব্যাপারটা বুঝে ধরে, এই জন্যই আমাদের যে এইবারে প্রতিপাদ্য যে ইউনাইটেড বাই ইউনিক, মানে আমার যার জন্য যেরকম দরকার আমি তাকে সেইভাবে করে তাকে ট্রিটমেন্টটা দেবো। যার জন্য কিউরেটিভ ট্রিটমেন্ট দরকার কিউরেটিভ দিব, যার জন্য নিয়ন্ত্রণ রাখার দরকার নিয়ন্ত্রণ রাখার জন্য ট্রিটমেন্ট দিব, এবং যার জন্য হচ্ছে এটা উপশম করা দরকার এবং স্টেজ 4-এ চলে আসছে তখন উপশমের ট্রিটমেন্ট দিব। এই জন্য যার যেটা প্রয়োজন তাকে সেভাবেই তার গল্পটা সাজাতে হবে, তার ডায়াগনোসিস, তার ট্রিটমেন্ট আর তার পরবর্তী ফলো ওইভাবে হবে। আর এখানে খরচের ব্যাপারটা হচ্ছে যে আপনার ডায়াগনোসিস করতে কিন্তু খুব বেশি খরচ হয় না। হ্যাঁ, এটা হলো মানে হয়তো প্রপার ফাইন ডায়াগনোসিস যেগুলো একদম মলিকুলার লেভেলের স্টাডিগুলোতে একটু খরচ বেশি, কিন্তু নর্মাল যে ডায়াগনোসিস জাস্ট হলো সেরকম পর্যায়ে ডায়াগনোসিস অনেক বেশি খরচ না, যেটা অ্যাফোর্ডেবল কস্ট। হয়তো তার 2 থেকে 3,000 বা 5,000 টাকার মধ্যে তার হয়ে যেতে পারে এরকম। আর যেটা হলো আরও মলিকুলার স্টাডি করলে তখন সেটা অবশ্যই যারা পারে সেভাবেই তারা করবেন। এরকমই খরচটা অবশ্যই ক্যান্সার খরচটা ছিল ব্যয়বহুল। এটা ব্যয়বহুল কারণ ক্যান্সার কেমোথেরাপি দেন, রেডিওথেরাপি দেন বা হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, আমরা যদি যেটা আমরা মেনটেন্যান্স থেরাপি দেই, যে হরমোন থেরাপিগুলো আসলে সেগুলো ছাড়া কিন্তু যে মেইন যে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি আসলে কস্টলি এটা। হ্যাঁ, যেটা আমরা দিতে চাই, এবং অনেকের জন্য শুধু কেমোথেরাপিটাই অনেক কস্টলি তাদের,
যা তাদের ইনকামের সাথে মানে ওটা অনেক বেশি কষ্টে সামঞ্জস্য হয় না আর কি। কেউ একা হয়তো চালাতে পারে না, আমাদের দেশে তো ইন্স্যুরেন্স নাই, এটাও একটা ইয়ে, ইন্স্যুরেন্স পলিসি না থাকার জন্য কেউ তো এই টাকাটা সঞ্চয় করে রাখে না, এই হঠাৎই এই ঝড়টা চলে আসে এবং এটা তার ফ্যামিলিকেই মেনটেন করতে হয়। বাংলাদেশে কি আসলে সব ধরনের কেমোথেরাপি বা চিকিৎসার যে ফ্যাসিলিটিস সব কি ম্যাম আছে? অবশ্যই বাংলাদেশে আছে সব ধরনের চিকিৎসা, যেমন আপনি কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি সব কিছুই আমাদের দেশে যে দেশীয় যে কোম্পানিগুলো আছে ফার্মাসিউটিক্যাল অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছেন, ওটা অনেক ভালো ভালো ওষুধ নিয়ে আসতেন, কস্টটাও একটু মানে মোটামুটি কাছাকাছি নিয়ে আসতেন। অবশ্য ওদের ভবিষ্যতে আরও তারা, আমরা আশা করবো যে তারা আরও কমিয়ে দিবেন এবং আমাদের রোগীরা যাতে সব চিকিৎসা পেতে পারে সেটা চেষ্টা করবেন। আর রেডিওথেরাপি চিকিৎসা সরকারিতে অত বেশি না থাকলে প্রাইভেটে আছে, সে ইচ্ছে করলে সে দেশেই তার চিকিৎসা নিতে পারে। আমরা জানি ম্যাম অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্সারের রোগীরা একটু বিদেশের দিকে ধাবিত হয় বা বিদেশে, তার মানে আপনি বলছেন যে বাংলাদেশে আসলে সব ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা আছে, সো মানে বিদেশে যেতে হবে এই বিষয়টা অতটা না, বাংলাদেশে চাইলে ফুল চিকিৎসা বা সুচিকিৎসা নিতে পারে। আসলে চিকিৎসা এখানে নাই বলে চলে যায় সেটা না, অনেকের হয়তো পারিবারিক ভিউ থাকে যে সে এখানে চিকিৎসা করাবে। একজন দুরারোগ্য ব্যাধি যখন হয় তখন আসলে অনেক অনেক বুদ্ধি পরিবারের থেকে আসে, কেউ হয়তো এটাকে ভালো মনে করে, এটাকে ভালো মনে করে না, অনেক সময় তারা জেনেও যায় যে এখানে আছে চিকিৎসা, তারা তো মানে অবশ্যই এফোর্ড করার মতো, তারাই এখানে না নিয়েও তারা বাড়ি চলে যায়। এবং কিছু আছে একদম মানে হয়তো জমি জমা সমস্ত কিছু বিক্রি করে গেল, তারা একটা ধারণা করতে পারে না যে এটা ক্রনিক ডিজিজ, এটাকে তাকে দীর্ঘদিন চিকিৎসা করতে হবে। সে ওই একবার ওয়ান টাইম যে সব টাকা খরচ করে এসে বাংলাদেশে এসে সে কিছুই করতে পারে না, ইভেন মেনটেন্যান্স থেরাপিও নিতে পারে না বা তার ফলো আপ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা কিছুই করার মতো তার সামর্থ্য থাকে না। সে যদি জানতো যে এখানে যে তার যে ইনকাম সেখান থেকে এখানে সে কোনো রকম চলতে পারবে, আগের থেকে তাকে ধারণাটা পাইতো, তাহলে সে অবশ্যই এরকম কাজ করতো না যে সব টাকাগুলো শেষ করার জন্য সে চলে যেত না, জাস্ট ডায়াগনোসিস হয়ে চলে আসলো, আপনার হোম টাউনে চিকিৎসা নেন এরকম বলে দিল। হ্যাঁ, শুধু ডায়াগনোসিস করার জন্য তার যাওয়ার কথা ছিল না ওই লেভেলের লোকজনের। এবং যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই স্বাধীনতা আছে, তারা তার নিজের চিকিৎসা কোথায় নেবে, কিন্তু তারাও জানে যে বাংলাদেশের চিকিৎসা আছে, তারাই জানে তারাই জানে যে বাংলাদেশের চিকিৎসা আছে, তারা চিকিৎসা নাই বলে যাচ্ছে না। এটা আসলে আমাদের জন্য সবারই সুখবর যে বাংলাদেশে আসলে ক্যান্সারের চিকিৎসা ভালোভাবেই হচ্ছে এবং অনেক রোগী ভালো আছে। তো ম্যাম আপনার এই দীর্ঘদিনের ক্যান্সার চিকিৎসার আপনার যে এক্সপিরিয়েন্স বা আপনি এই বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার যে এই যে উন্নতি সাধন হয়েছে, অগ্রযাত্রা হয়েছে, তো আপনি ম্যাম আপনার অভিজ্ঞতার আলোকে যদি ক্যান্সার আসলে কি এই আপনার রোগী মানে ভালো হওয়ার চান্স কতটুকু, কোন ধরনের রোগী আসলে এখানে 1/3 ক্যান্সার তো ভালো হয়ে যায় তারা আর্লি স্টেজে আসে, আবার যেগুলো থাকে তার 1/3 হচ্ছে তাকে নিয়ন্ত্রণে রাখা যায়। হ্যাঁ, আর কিছু আছে তার একদম স্টেজ 4-এ চলে আসে, তাদের উপশম করা যায়। কিছু ক্যান্সার কিন্তু ভালো হয়ে যায় একদম, যেমন ধরেন কিছু জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক টিউমার, মেয়েদের যেটা রিপ্রোডাক্টিভ ব্যাকফে হয় এটা একদম ভালো হয়ে যায়। আর এসে যদি ডিসচার্মিনোমা থাকে তারা সেগুলো ভালো হয়ে যায়। আর টেস্টিকুলার ক্যান্সারগুলো ভালো হয়, থাইরয়েড ক্যান্সার আর্লি স্টেজে আসলে এটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর ওই কিডনি ক্যান্সার যেটা সেটা যদি প্রপারভাবে চিকিৎসা করা যায় অবশ্যই এটা মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাকে যদি তারা সঠিকভাবে চিকিৎসা নেয়। চিকিৎসা নিয়েও হয়তো অনেকে সার্ভাইভ করতে পারে, চিকিৎসা নিয়ে সার্ভাইভ করতে পারবে এবং ভালো। আমাদের অনেক পেশেন্টই আছে কিডনি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এরা ভালো আছে, ফলো আপে আছে। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার মোটামুটি ভালো, এবং কোলন ক্যান্সার আর্লি স্টেজে আসছিল, হ্যাঁ শুধু সার্জারি লাগছে। এরকম অনেক ক্যান্সারে শুধু সার্জারি লাগে, তারপর কিন্তু কোনো চিকিৎসাও লাগে না, খুব আর্লি স্টেজে আসছে। যখনই একটু স্টেজটা আপ হয়ে যায় তখনই তার অ্যাডজুভেন্ট মানে সহকারী কিছু চিকিৎসা লাগে, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি। তো ম্যাম এই সামনে তো রমজান মাস আসছে, তো রমজান মাসে ম্যাম আপনি তো অনেক রোগী অলরেডি ফলো আপে আছে এসে, তার আসলে কোন ধরনের রোগী আপনি মনে করেন যে রোজা রাখতে পারবে, বা আমরা যেহেতু ইসলামিক কান্ট্রি হিসেবে বা ফ্যামিলিতে একটা ওইভাবেই বড় হয়েছে রোজা রাখতে চাই, বাট সামহাউ ক্যান্সারে আক্রান্ত, তাহলে ম্যাম তাদের উদ্দেশ্যে যদি একটু পরামর্শ দিতেন যে কোন ধরনের রোগী রোজা রাখতে পারবে আর কোন ধরনের রোগী রোজা রাখতে পারবে না?
যে রোগীরা ভালো হয়ে গেছেন, ফলো আপে আছেন, জি। তারা হয়তো একটা মেনটেন্যান্স ওরালতে আমাদের হরমোন থেরাপি অথবা কোনো কিছুই নাই, কোনো সাথে জাস্ট ফলো আপে আছেন, তারা কিন্তু তাদের নিউট্রিশন মেনটেন করে রোজা রাখতে পারবেন যদি তার হেলথ স্ট্যাটাস ভালো থাকে, পারফরমেন্স স্ট্যাটাস যদি ভালো থাকে। আর যারা কেমোথেরাপি, রেডিওথেরাপি এই মুহূর্তে পাচ্ছেন, তাদেরকে অবশ্যই এটা নিয়ন্ত্রণ করতে হবে, যেটা ধর্মীয় বিধান আছে সেটা তাকে ফলো করতে হবে, এবং তার এটা যখন সে অন্য ভাবে যেভাবে করা যায় আমাদের সেটা করতে হবে। আর কারণ ওই সময়টাই হচ্ছে বেশি নিড থাকে, কারণ তার খাওয়াটা ফ্রিকুয়েন্ট খেতে হয়, খেতে পারে না পেশেন্টরা, বারবার খেতে হয়। হ্যাঁ, তাকে 8-10 বার অল্প অল্প করে খেতে হয়, তার পুরো খাবারটাকে তাকে ভাগ করে নিতে হয়, তার ওয়াটার ইনটেকটা ঠিক থাকা লাগে। এইসব কারণে কেমোথেরাপি, রেডিওথেরাপি চলাকালীন রোজা না রাখার পরামর্শই দেওয়া হয়, এবং তারপরে যখন তারা ফলো আপে থাকে তারাও অবশ্যই তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা ঠিক করবে। ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, এটা একই কথায় সবার জন্য হবে না। জি ম্যাম, তো আপনার অনেক পেশেন্ট দেখা যায় যে ওরাল কেমোথেরাপি বা ওরাল টিকেআই খাচ্ছেন ক্যান্সারের পেশেন্ট, তো ওনারা আসলে ফলো আপে আছেন, তাইলে সেটা তার পারফরমেন্স স্ট্যাটাস বুঝে এবং সে কীভাবে নিউট্রিশনটা মেনটেন করতে পারবে তার কাছ থেকে শুনে ডাক্তার তাকে পরামর্শ দেবেন। অনেক ধন্যবাদ ম্যাম। তো আপনার এই এখন যে রমজান আসছে বা আসবে, আপনার অনেক রোগীও আসবে হয়তো, আপনার যে এই পরামর্শ দিলে নিশ্চয়ই তারা এগুলো ফলো করবেন। তো ম্যাম, আপনার দর্শকদের উদ্দেশ্যে যারা দেখছেন তাদের জন্য ম্যাম আপনি যদি কিছু বলতেন যে আসলে ক্যান্সার নিয়ে পুরো ছোট করে ম্যাম তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ক্যান্সার কথাটা শুনলে আপনারা আতঙ্কিত হয়ে ভয়ে কুকড়ায় যান না, সব কিছুরই সমাধান আছে। হ্যাঁ, এরকম ক্যান্সার ছাড়া অনেক দুরারোগ্য ব্যাধিও কিন্তু আছে, কিডনি রোগ আছে, হার্টের পেশেন্ট আছে, তারপরে এই যে ডায়াবেটিস রোগ হলে ভালো হয় না এরকম আছে। সেখানে শুধু ক্যান্সার হলেই আপনারা সেটা তো ভালো হয়ে যায়, অনেক জায়গায় শুনলেন হ্যাঁ যে ক্যান্সার হলেও সে আর্লি স্টেজে আসলে ভালো হয়ে যায়। তবে আতঙ্কিত না হয়ে তার ডাক্তারের পরামর্শ নিতে হবে, পরামর্শ অনুযায়ী তারা ট্রিটমেন্ট করবেন। যে আসলে এরকম মানে যেটা মডার্ন ট্রিটমেন্ট না, সায়েন্টিফিক না, সেই ব্যাপারে আপনারা না হেঁটে আপনারা অবশ্যই সায়েন্টিফিক যে চিকিৎসা যেটা এস্টাবলিশড সেই চিকিৎসা নেওয়ার জন্য আপনার যারা অনকোলজিস্ট আছেন, ক্যান্সার বিশেষজ্ঞ, তাদের পরামর্শ নিয়ে চলবেন। ইনশাল্লাহ আপনারাও ভালো থাকতে পারবেন, আপনাদের ভিতরে অনেকেই ভালো থাকবে, বা এই রোগে মারা যাবে না অন্য রোগে মারা যাবে এরকম হয়। হ্যাঁ, সবসময় ক্যান্সার হলে যে সেই রোগেই মারা যায় তা না, দেখা যায় যে আনুষঙ্গিক অনেক কারণেও পেশেন্টটা মারা যায়, আনুষঙ্গিক অনেক রোগেও পেশেন্টটা মারা যায়। এই জন্য আতঙ্কিত না হয়ে আমরা সবাই ইনশাল্লাহ আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের রোগীদেরকে বলবো চলতে, তাহলে তারা ভালো থাকবে এবং আমাদেরও সার্থক হবে যে আমরা এই কাজটা করতে পারতেছি, ওনাদের সেবা দিতে পারতেছি, তখন আমরাও নিজেকে ধন্য মনে করবো। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের একজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রওশনা বেগম ম্যাম। আপনারা শুনলেন আজকের আলোচনা। আমার মনে হয় যে আপনারা যদি ম্যামের এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন, আমার মনে হয় আপনাদের কাজে আসবে। বিশেষ করে সামনে রমজান মাস আসছে, ক্যান্সার নিয়ে আপনারা যে কথাবার্তা শুনলেন নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। তো দর্শক, এখন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।